সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ছোট ভাই বোনেরা, তোমাদেরকে আবারও শুভেচ্ছা মিঠুনদার রসায়ন ক্লাসে। আজ আমরা রসায়ন প্রক্রিয়া ও অরবিটাল চিত্র নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে গত ক্লাসে অরবিটাল সংখ্যা, সংখ্যায়িত অরবিটাল সংখ্যা বা কোন একটা যৌগের মধ্যে কি সংকরায়ন বিদ্যমান সেটা নির্ণয় করার সূত্রটা নিয়ে একটু আরেকবার আলোচনা করব। তো আমাদের সূত্রটা ছিল এরকম: সংকরিত অরবিটাল সংখ্যা কেন্দ্রীয় পরমাণু যোজিত ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজিত পরমাণু অথবা মূলক প্লাস মাইনাস চার্জ বাই 2। গত ক্লাসে আমরা দেখেছি মিথেন, অ্যামোনিয়া, পানির অণুর হাইব্রিডাইজেশন। যেমন মিথেন অণুর কথাটা আর একবার বিবেচনা করি। এখানে কার্বনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হলো 4, কার্বন কেন্দ্রীয় পরমাণু 4, একযোজিত পরমাণু বা মূলক আছে 4 বাই 2, কোনো চার্জ নাই তাই চার্জ শূন্য। কত আসে? 4 4 4। তার মানে সংকরিত অরবিটাল সংখ্যা 4। সংজ্ঞা অনুসারে আমরা শিখেছিলাম সংকরায়নের সংজ্ঞা থেকে 4টা সংকরিত অরবিটাল তৈরি করতে গেলে অংশগ্রহণ করে 4 জন অসংকরিত অরবিটাল বা বিভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল। অর্থাৎ 4টা অরবিটাল যদি অংশগ্রহণ করতে হয় তাহলে একটা s 3টা p, এর মধ্যে sp3 সংকরায়ন বিদ্যমান। অ্যামোনিয়া অণুর কোথায় আসি? নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন, একযোজিত পরমাণু বা মূলক হচ্ছে 3টা হাইড্রোজেন, কোনো চার্জ নাই, বাই 2 4। তার মানে এখানেও sp3 সংকরায়ন। পানির অণু ছিল H2O, অক্সিজেন হলো কেন্দ্রীয় পরমাণু, এর যোজ্যতা ইলেকট্রন হলো 6, একযোজিত পরমাণু বা মূলক হলো 2 বাই 2। তাহলে এখানেও sp3 সংকরায়ন বিদ্যমান। আজকে আমরা একটু সংক্ষেপে এই কয়েকটা যৌগের সংকরায়ন নিয়ে একটু আলোচনা করব, সূত্র নিয়ে কি কি সংকরায়ন বিদ্যমান। তো আমরা মিথেন শেষ, অ্যামোনিয়া, পানি শেষ, ফসফরাস আর অ্যামোনিয়া একই। ফসফরাসের শেষ কক্ষপথে ফসফরাসের শেষ কক্ষপথে এটি কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন বিদ্যমান। নাইট্রোজেন, ফসফরাস এদের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন বিদ্যমান। একযোজিত পরমাণু বা মূলক 3টি হাইড্রোজেন বাই 2, সুতরাং 4। তার মানে এখানে একটা s এবং 3টা p অংশগ্রহণ করেছে, তাই এর নাম sp। এখানে sp3 সংকরায়ন বিদ্যমান। H2s এখানে কি সংকরায়ন বিদ্যমান? সালফারের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন বিদ্যমান। অক্সিজেন, সালফার এরা গ্রুপ 16, সুতরাং এদের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন বিদ্যমান। তো শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন, একযোজিত পরমাণু বা মূলক হলো 2টি, একযোজিত পরমাণু, এখানে মূলক নাই, 2 বাই 2, সুতরাং 4। তাহলে এখানে একটা s এবং 3টা p অংশগ্রহণ করেছে, এর জন্যই 4টি সংকরিত অরবিটাল তৈরি হয়েছিল বা তৈরি হয়েছে। আমাদের গত ক্লাসের সংজ্ঞায় আমরা জেনেছিলাম। তার মানে এখানেও sp3 সংকরায়ন বিদ্যমান। আমরা এবার একটু সালফার ডাইঅক্সাইড দেব। সালফেটে সালফার হলো কেন্দ্রীয় পরমাণু, এটা শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6, একযোজিত পরমাণু বা মূলক নাই, কারণ অক্সিজেন দ্বিযোজিত পরমাণু বা মূলক না পরমাণু। আমরা মূলকের কথা বলছি যদি কখনো মূলক আছে তখন। তো একযোজিত পরমাণু বা মূলক নাই, তাহলে এখানে 0 -2। আমরা বলেছিলাম প্লাস মাইনাস চার্জ, তার মানে যদি প্লাস চার্জ থাকে তাহলে মাইনাস দিব, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিব। তার মানে এখানে 2 মাইনাস, অতএব যেহেতু মাইনাস আছে আমরা প্লাস 2 দিব বাই 2। কত হলো? 4। মানে এখানে একটা s এবং 3টা p অংশগ্রহণ করেছে, তার মানে এখানে এর sp3 সংকরায়ন বিদ্যমান। আমরা এবার একটু সালফার ডাইঅক্সাইডের কাছে যাব। সালফারের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন, কোনো পরমাণু বা একযোজিত মূলক বা কোনো পরমাণু নাই, সুতরাং এখানে 0, কোনো চার্জও নাই, সুতরাং চার্জ 0 বাই 2। 3 means 3টা সংকরিত অরবিটাল। 3টা সংকরিত অরবিটাল তৈরি করতে গেলে অংশগ্রহণ করেছে একটা s এবং 2টা
পি, তার মানে এর মধ্যে sp2 সংকরায়ন বিদ্যমান। এবার আমরা এখানে এই যৌগটিতে কেন্দ্রীয় পরমাণু বা মূলক হলো কার্বন। কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন হলো 4টি, একযোজী পরমাণু বা মূলক হলো 2টি। ক্লোরিন মাইনাস, ক্লোরিনের যোজ্যতা 1, সুতরাং 2টি। অক্সিজেন যেহেতু দ্বিযোজী, সুতরাং এটা আমরা কাউন্ট করবো না, কোনো চার্জ নাই, বাই 2। তাহলে কয়টা হলো? 3। 3টা সংগঠিত অরবিটাল যৌগটির মধ্যে বিদ্যমান, সুতরাং এখানে অংশগ্রহণ করবে একটা s এবং 2টা p। 3 জন অংশগ্রহণ করবে, 1 আর 2, 3। এর মধ্যেও sp2 সংকরায়ন বিদ্যমান। আসলে আমরা POCl3 নিয়ে আলোচনা করি। ফসফরাসের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন, অক্সিজেন দ্বিযোজী পরমাণু বা মূলক, সুতরাং এটা কাউন্ট করব না। একযোজী পরমাণু বা মূলক হলো ক্লোরিন, 3টা ক্লোরিন পরমাণু বিদ্যমান, সুতরাং 3/2। 5 3 8 ভাগ 2 4। তাহলে এখানে একটা s এবং 3টা p অংশগ্রহণ করবে, যেহেতু 4টা সংকরিত অরবিটাল তৈরি করতে হবে, সুতরাং সংখ্যা অনুযায়ী 4 জনকে অংশগ্রহণ করতে হবে, একটা s 3টা p। তাহলে এর মধ্যে sp3 সংকরায়ন বিদ্যমান। আমরা সংকরায়ন কিভাবে বের করতে হয় সেটা সূত্র দিয়ে জানলাম। আরো একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা হলো সূত্র ছাড়াও আমরা আরেকটা উপায়ে সংকরিত অরবিটাল সংখ্যা বের করতে পারি। সেটা হলো সিগমা বন্ধন সংখ্যা। যতগুলো সিগমা বন্ধন থাকবে ততগুলো সংকরিত অরবিটাল থাকবে। কোন একটি পরমাণুর মধ্যে যতগুলো সিগমা বন্ধন ততগুলো সংকরিত অরবিটাল। আমাদের জানতে হবে সংকরিত অরবিটাল সিগমা বন্ধন তৈরি করে, অসংকরিত অরবিটাল পাই বন্ধন তৈরি করে। সুতরাং যতগুলো সিগমা বন্ধন ততগুলো সংকরিত অরবিটাল। আবার আরেকটা বিষয় খেয়াল রাখবো, সিগমা বন্ধন কিভাবে নির্ণয় করব। যে কোনো দুটি পরমাণুর মধ্যে সমযোজী যৌগ, অবশ্যই সমযোজী যৌগ হতে হবে বা সমযোজী অণু হতে হবে। যে কোনো সমযোজী অণুর মধ্যে দুটা পরমাণুর মধ্যে কেবলমাত্র একটি সিগমা বন্ধন বিদ্যমান, আর বাকিগুলো কি হবে? পাই বন্ধন। যে কোনো দুটি পরমাণুর মধ্যে একটি সিগমা বন্ধন, অবশ্যই সমযোজী অণুর মধ্যে। আর অতিরিক্ত বন্ধন থাকলে সেগুলো পাই বন্ধন হিসেবে গণ্য হবে। মুক্ত জোড় ইলেকট্রন থাকলে সেটাকেও সিগমা বন্ধন গণনা করতে হবে, যদিও সিগমা বন্ধন না, কারণ মুক্ত জোড় শুধুমাত্র কোনো কেন্দ্রীয় পরমাণুর পরে থাকে বা অন্যান্য পরমাণুর পরে থাকে, সেটা কোনো বন্ধন নয়, তবু সেটাকে সিগমা বন্ধন কাউন্ট করতে হবে। তো এই নোটটা আমরা একটু খেয়াল রাখবো, সংকরিত অরবিটাল সংখ্যা বা সিগমা বন্ধন কাউন্ট করার জন্য বা গণনা করার জন্য। আমরা একটু আবার ব্যাকে ফিরে যাব। আমরা অলরেডি জানি মিথেনের মধ্যে sp3 সংকরায়ন বিদ্যমান। আমরা একটু মিথেন অণুর গঠনটা দেখি। এখানে কার্বন 4টা হাইড্রোজেনের সাথে পৃথক পৃথক বন্ধন তৈরি করেছে। তাহলে দুটি পরমাণুর মধ্যে একটা সিগমা বন্ধন থাকবে। তাহলে এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন। তাহলে কয়টি সিগমা বন্ধন হলো? 1 2 3 4, 4টা সিগমা বন্ধন। অতএব এখানে সংকরিত অরবিটাল সংখ্যা হবে 4। আবার খেয়াল করি আমরা একটু অ্যামোনিয়া অণুতে। অ্যামোনিয়া অণুতে 3টা বন্ধন বিদ্যমান, 3টা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, কিন্তু আমাদের 2টা মুক্ত জোড় ইলেকট্রনও আছে, এটা জানতে হবে। আমরা কিছুক্ষণ পরে সংকরায়ন প্রক্রিয়া দেখব মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে একটা সিগমা বন্ধন, 2টা সিগমা বন্ধন, 3টা সিগমা বন্ধন। আর বলেছিলাম মুক্ত জোড় ইলেকট্রন থাকলে সেটাকে সিগমা বন্ধন কাউন্ট করতে হবে, যদিও এটা সিগমা বন্ধন না, এই একটা সিগমা বন্ধন। তাহলে এখানে 4টা সিগমা বন্ধন বিদ্যমান। সুতরাং এখানে 1টা 2টা 3টা 4টা সিগমা বন্ধন আমরা পেলাম। তার মানে 4টা সিগমা বন্ধন বিদ্যমান, মানে সংকরিত অরবিটাল সংখ্যা হবে 4টি। অর্থাৎ এখানে আমাদের sp3 সংকরায়ন বিদ্যমান। এখন আমরা অপর দুটি অণু নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইথিন আর আরেকটা হলো ইথাইন। আমরা একটু খেয়াল করি ইথিন অণুতে কতগুলো সিগমা বন্ধন বিদ্যমান। এই কার্বনে কয়টি সিগমা বন্ধন বিদ্যমান? দেখি, 2টা কার্বনের মধ্যে একটি সিগমা বন্ধন বিদ্যমান। যে কোনো 2টা পরমাণুর মধ্যে মুখোমুখি অধিক্রমণের ফলে
যে বন্ধন তৈরি হয় সেটা হলো সিগমা বন্ধন, আর পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন হয় সেটা হলো পাই বন্ধন। দুটি পরমাণুর মধ্যে কেবলমাত্র একবারই সিগমা বন্ধন সম্ভব, মুখোমুখি অধিক্রমণ হওয়া সম্ভব, তাই সিগমা বন্ধন একটি থাকে। তো এখানে কার্বন কার্বনের মধ্যে কেবলমাত্র একটি সিগমা বন্ধন বিদ্যমান, কার্বন হাইড্রোজেনের মধ্যে একটি, কার্বন হাইড্রোজেনের মধ্যে একটি, তার মানে এই কার্বনের মধ্যে তিনটি সিগমা বন্ধন বিদ্যমান, 1 2 3। আবার এই কার্বনের মধ্যে আমরা দেখি 1 2 3, যেহেতু এই কার্বনে কার্বনে একটি সিগমা বন্ধন, সুতরাং এর জন্য একটি, ওর জন্য একটি বিবেচনা করলাম। তাহলে প্রত্যেকটা কার্বনেরই তিনটা সিগমা বন্ধন বিদ্যমান। যেহেতু সিগমা বন্ধন তিনটি, সুতরাং সংকরিত অরবিটাল সংখ্যা হবে তিনটি। যেহেতু সংকরিত অরবিটাল তিনটি, তার মানে তিনজন অংশগ্রহণ করছে, একটা এস দুইটা পি, একটা এস দুইটা পি, তাই ইথিন অণুর মধ্যে sp2 সংকরায়ন বিদ্যমান। এখন আসি ইথাইনের মধ্যে। দেখি তো ইথাইনের কার্বনের প্রতিটি কার্বনের কয়টি করে সিগমা বন্ধন বিদ্যমান। এই কার্বনে এখানে একটা সিগমা বন্ধন আছে, কারণ যে কোনো দুটি পরমাণুর মধ্যে কেবলমাত্র একবারই সিগমা বন্ধন থাকে বা ঘটে, বা একটি সিগমা বন্ধন থাকে, সেটা হলো এইটা, যে কোনো একটি, আর এ একটি। আবার এই কার্বনের জন্য এ একটি এবং এ একটি। সুতরাং প্রতিটি কার্বনেরই সিগমা বন্ধনের সংখ্যা কয়টি? প্রতিটি কার্বনেরই সিগমা বন্ধন দুইটি করে সিগমা বন্ধন বিদ্যমান। যেহেতু সিগমা বন্ধন দুইটি, সুতরাং সংকরিত অরবিটাল সংখ্যা হবে দুইটি। তার মানে অংশগ্রহণ করবে দুইজন, কারণ সংকরিত অরবিটাল যদি দুইটি তৈরি হয় তাহলে সংজ্ঞা অনুযায়ী সংকরায়নে অংশগ্রহণ করছে দুইজন, একটা এস একটা পি, একটা এস একটা পি, তৈরি হয়েছে sp সংকরায়ন। তাহলে এটার মধ্যে আমাদের sp সংকরায়ন বিদ্যমান। আমরা এইভাবে বিভিন্নভাবে সংকরায়ন সংখ্যা বের করতে পারি। আমরা ধরে নিই এই যৌগটার নাম নিয়ে আমরা এখন আর আলোচনা করব না, এগুলো আমরা হাইড্রোকার্বনের নামকরণ অংশে আলোচনা করব। আমরা এখানে প্রতিটি কার্বনের সংকরায়ন বা সংকরিত অবস্থা নির্ণয় করতে পারি। খেয়াল করো, এখানে কার্বনের 4টি সিগমা বন্ধন বিদ্যমান, 1 2 3 4। তাহলে এই কার্বনের সংকরায়ন হলো sp3। যেহেতু 4টি সংকরায়ন সিগমা বন্ধন, সুতরাং 4টা সংকরিত অরবিটাল তৈরি হবে, অংশগ্রহণ করবে একটা s, 3টা p। এই কার্বনের একই অবস্থা 1 2 3 4, তার মানে 4টা সংকরিত অরবিটাল বা 4টা সিগমা বন্ধন। যেহেতু সিগমা বন্ধন 4টি, সুতরাং সংকরিত অরবিটাল সংখ্যা হবে 4টি। তার মানে একটা s এবং 3টা p অংশগ্রহণ করে তৈরি করছেন sp3 সংকরিত অরবিটাল। আসলে আমরা এই কার্বনটাকে এবং এই কার্বনটা বিবেচনা করি। এই কার্বনে কয়টা সিগমা বন্ধন? খেয়াল করো, একটা সিগমা বন্ধন, কারণ যে কোনো দুটি পরমাণুর মধ্যে কেবল একটি সিগমা বন্ধন বিদ্যমান, বাকিটা পাই বন্ধন। একটি সিগমা বন্ধন, একটি সিগমা বন্ধন, একটি সিগমা বন্ধন। তাহলে অবশ্যই সিগমা বন্ধন কয়টি হলো? 3টি সিগমা বন্ধন। যেহেতু সিগমা বন্ধন 3টি, সুতরাং সংকরিত অরবিটাল সংখ্যা হবে 3টি। 3টি সংকরিত অরবিটাল তৈরি করতে গেলে একটা s এবং 2টা p অংশগ্রহণ করবে। তার মানে একটা s এবং 2টা p যদি অংশগ্রহণ করে, এটা হয় sp2। এই কার্বনের 3টি সিগমা বন্ধন, খেয়াল করো, 1 2 3। তাহলে এখানে কয়টা সিগমা বন্ধন? 3টা সিগমা বন্ধন, অর্থাৎ সংকরিত অরবিটাল সংখ্যাও 3। একটা s এবং 2টা p অংশগ্রহণ করে 3টি সংকরিত অরবিটাল তৈরি করে, তাই এখানেও sp2 সংকরায়ন বিদ্যমান। আর এই কারণে তো দেখা যাচ্ছে 1 2 3 4, 4টা সিগমা বন্ধন, অর্থাৎ সংকরিত অরবিটাল সংখ্যা 4, অর্থাৎ একটা s এবং 3টা p অংশগ্রহণ করছে, তাই এর মধ্যে sp3 সংকরায়ন বিদ্যমান। আমরা আগামীতে আরো সংকরায়ন বের করব, নিজেরা চেষ্টা করব। সমস্যা হলে আমরা কমেন্ট করে জানাবো, কমেন্ট করে জানালে আমরা আবার আনসার দেওয়ার চেষ্টা করব। এখন আমরা একটু সংকরায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। স্বাভাবিকভাবেই আমরা শুরু করেছিলাম মিথেন, অ্যামোনিয়া এবং পানির অণু দিয়ে, তাই আমরা মিথেন, অ্যামোনিয়া এবং পানির অণু দিয়ে সংকরায়নের প্রক্রিয়া এবং অরবিটাল চিত্র নিয়ে আলোচনা করব। আমরা মিথেন অণুর সংকরিত অরবিটাল সংখ্যা নিয়ে আলোচনা করব বা সংকরায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এখানে আমি বলে রাখি, আমাদের ইন্টারমিডিয়েটের বইতে সংকরায়ন প্রক্রিয়াটা যেভাবে দেওয়া আছে এটা অবশ্যই সঠিক, কিন্তু এইটা একটু এক্সট্রা আলোচনাও আছে একটা হায়ার স্টাডিজে। আমরা তোমাদের পাশাপাশি
ইন্টারমিডিয়েট বইয়ের পাশাপাশি একটু এক্সট্রা আলোচনা করে দিব পাশাপাশি, দুইটাই ঠিক। তো আমরা দেখি এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করবো আমরা 1s2 2s2 2p2। একটু বক্স মেথডে দেখাবো। আমরা সংকরায়নের সময় শিখছিলাম কোন পরমাণুর বহিস্থ অরবিটাল গুলা বা যোজিত অরবিটাল গুলা পরস্পর মিশ্রিত হয়ে সমসংখ্যক এবং সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে। সংকরায়নে সর্বদা বহিস্থ অরবিটাল গুলো অংশগ্রহণ করে বা যোজিত অরবিটাল গুলো সংকরায়নে অংশগ্রহণ করে। তাহলে এখানে আমরা দেখব 2s2 2p2। 2s2 তে 2s এর দুটো ইলেকট্রন বিদ্যমান 1 2, আর p অরবিটাল যেহেতু আমরা জানি তিনটি ইলেকট্রন বিদ্যমান কয়টি 1 2 দুইটি ইলেকট্রন। আমরা পাশাপাশি সেটা ওই এক্সট্রা আলোচনাটাও শিখব। আমরা জানি s থেকে p অরবিটালের শক্তি বেশি, 2s থেকে 2p অরবিটালের শক্তি বেশি। সুতরাং এখানে আমরা একটু 2s অরবিটাল রাখবো এবং 2p অরবিটালকে একটু উপরে স্থান দেব, কারণ 2p অরবিটালের শক্তি s অরবিটাল থেকে একটু উপরে বা বেশি, তাই আমাদের ওদের অবস্থানটা শক্তির ক্রম হিসেবে একটু উপরে দিলাম। এদিকে যদি আমরা শক্তি বিবেচনা করি তাহলে একটু উপরে বিবেচনা করলাম। তাহলে এখানে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, আর এখানে একটি করে ইলেকট্রন আমরা একটু আগে বলে দিয়েছি। তো যখন দুটি পরমাণু সংকরায়ন তৈরি হতে হয়, দুটি পরমাণুর মধ্যে কলিশন হয়, বন্ড তৈরি করার সময় শক্তির উদ্ভব হয়, কিন্তু পরমাণুগুলো এক্সাইটেড হয়। এক্সাইটেড হলে এখান থেকে একটি ইলেকট্রন লাফ দিয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে চলে যাবে। একই ঘটনা এখানেও সেটাই হচ্ছে। তো তখন কি হচ্ছে ঘটনাটা একটু দেখি। আর এইটা বিবেচনা যদি করি তাহলে আমাদের দেখাতে হয় এক্সাইটেড অবস্থায় 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাফ দিয়ে বা শক্তি সঞ্চয় করে 2p অরবিটালে প্রবেশ করবে, z অরবিটালে। এখানে একই জিনিস, জাস্ট একটু শক্তির পার্থক্যটা দেখিয়ে দিয়েছি। তো আমরা জানি ইথেনলের মধ্যে কি সংকরায়ন বিদ্যমান, sp3 সংকরায়ন বিদ্যমান। তাহলে এখানে অংশগ্রহণ করবে একটা s এবং তিনটা p, একটা s এবং তিনটা p, এর মিক্সিং হলো। আর এটাতে আমি দেখাই দিতে পারি একটু এভাবে। এখানে একটা s এবং তিনটা p, শক্তির পার্থক্য আছে, s অরবিটাল কম শক্তি সম্পন্ন, p অরবিটাল উচ্চ শক্তি সম্পন্ন। এরা পরস্পর মিশ্রিত হয়ে আমরা বলেছিলাম যে সমশক্তি সম্পন্ন এবং সমসংখ্যক। এদের শক্তি ভিন্ন ভিন্ন, কিন্তু যখন অরবিটাল তৈরি করবে তখন প্রত্যেকের শক্তি হবে সমান শক্তি সম্পন্ন এবং সমসংখ্যক। আই মিন যতগুলো অংশগ্রহণ করবে ততগুলো সংকরিত অরবিটাল তৈরি করবে। অংশগ্রহণ করেছিল কত, একটা s আর তিনটা p, 1 2 3, তৈরি করবে কয়টা, চারটা sp3 সংকরিত অরবিটাল, 1 2 3 4, প্রত্যেকটাই sp3 সংকরিত অরবিটাল। আমরা ইলেকট্রন দিয়ে দিব, চারটা ইলেকট্রন আছে, 1 2 3 4। সংকরিত অরবিটালগুলোকে সাই দিয়ে প্রকাশ করা হয়, যেহেতু এরা সবগুলো 2 অরবিটাল অংশগ্রহণ করেছে, তাই এটা 2 psi 1 একটি অরবিটাল আছে, 2 psi 2 দুটি একটি ইলেকট্রন আছে, 2 psi 3 একটি ইলেকট্রন আছে, 2 psi 4 একটি করে ইলেকট্রন আছে। psi গুলো হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যাকে নির্দেশ করে। একই বিষয়। তো আমাদের বইতে HSC লেভেলের বইতে এটা আছে, আর এটা আমরা দিতে পারি, কোনো ভুল নাই। আমরা শক্তির পার্থক্যটা দেখিয়ে দিয়েছি এবং সংকরণের ফলে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করছে। এখানে আমরা একটু অরবিটাল চিত্রটা দেখব। তার আগে বলে রাখি, আমি প্রথম ক্লাসে বলেছিলাম একটা s অরবিটাল আর একটা p অরবিটাল মিক্সিং হওয়ার পরে যে সংকরিত অরবিটাল তৈরি করে সেটার চেহারা হলো ডান এবং গোলাকার। এটা সংকরিত অরবিটাল, এটা হলো সংকরিত অরবিটাল। তাহলে আমাদের সংকরিত অরবিটালের চেহারাটা এরকম হবে।
আমরা দেখি এটার অরবিটাল চিত্রটা কেমন হয়। খেয়াল করো, কার্বনের কয়টা সংকরিত অরবিটাল হলো? এটা বলে একই বিষয়, 4টা সংকরিত অরবিটাল, 4টা। তাহলে আমরা একটু আঁকার চেষ্টা করব অরবিটাল চিত্রটা। একটি সংকরিত অরবিটাল, দুইটি সংকরিত অরবিটাল, তিনটি সংকরিত অরবিটাল, 4টি সংকরিত অরবিটাল। আচ্ছা, এটা দেখতে অনেকটা পি অরবিটালের মতো মনে হচ্ছে। সুতরাং সংকরিত অরবিটাল বোঝানোর জন্য আমাদেরকে একটু ছোট করে একটা লোব দিতে হবে। এগুলোকে বলে লোব। এই যে পি অরবিটালের দুইটি লোব বলে এগুলোকে, এগুলো হলো লোব। একটা ছোট লোব, একটা বড় লোব। তো প্রত্যেকটা, এটা লোব ধরে নিলাম এর কাছে গেছে, এটা লোব এটার কাছে গেছে, এটা এর কাছে গেছে, এটা এর কাছে গেছে। আমরা লোবগুলো চিহ্নিত করে দেব। লোব দেওয়ার অর্থ হলো এগুলো সংকরিত অরবিটাল। আচ্ছা, এখানে সংকরিত অরবিটাল কয়টি? 1 2 3 4, বা একই কথা 1 2 3 4। তাহলে 4টি সংকরিত অরবিটাল আমাদের আঁকা হলো, এবং এখানে কয়টি করে ইলেকট্রন আছে? প্রত্যেকটা অরবিটালে একটি করে ইলেকট্রন আছে। এখন কথা হলো, প্রত্যেকটা অষ্টক পূরণের জন্য প্রত্যেকেরই একটি একটি করে ইলেকট্রন দরকার। প্রত্যেকে যদি একটি একটি করে 4টি ইলেকট্রন শেয়ার করতে পারে, তাহলে এই অরবিটালগুলো, সংকরিত অরবিটালগুলো অষ্টক সম্পূর্ণ হবে। এজন্য হাইড্রোজেন তার একটি করে ইলেকট্রন শেয়ার করে এই সংকরিত অরবিটালগুলোর সাথে। তাহলে দেখা যাবে হাইড্রোজেনেরও অষ্টক পূরণ হলো, আবার কার্বনেরও অষ্টক পূরণ হলো। এখানে প্রতিটি বন্ধন জোড়ে, এগুলো হলো এক একটা বন্ধন জোড়। এখানে এক একটা করে বন্ধন, দুটি করে ইলেকট্রন বিদ্যমান। প্রতিটি বন্ধনে দুটি করে ইলেকট্রন বিদ্যমান, মানে সবগুলো বন্ধন জোড় ইলেকট্রন। প্রত্যেকটা ইলেকট্রন পরস্পরকে সমানভাবে বিকর্ষণ করবে। যেহেতু প্রত্যেকে বন্ধন জোড়, তাই প্রত্যেকে সমানভাবে বিকর্ষণ করবে, এবং এটার আকৃতি হবে চতুষ্ফলকীয় বা টেট্রাহেড্রাল। চতুষ্ফলকীয় বা টেট্রাহেড্রাল। এবং বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি। বন্ধন কোণ 109.5 ডিগ্রি। আমরা এখানে একটু ত্রিমাত্রিক বা 3D ভাবে আঁকার চেষ্টা করেছি। কার্বনের সংকরিত অরবিটাল sp3 এবং তার আকৃতি চতুষ্ফলকীয়, মিথান অণুর আকৃতি চতুষ্ফলকীয়। আমি তোমাদের একটু বোঝার সুবিধার জন্য মিথান অণুর আকৃতি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এটা যদিও হয়নি, তবে একটু খেয়াল করো, আকৃতিটা এই টাইপের। খেয়াল করো, এই যে একটা সামনের দিকে আসছে, সামনের দিকে একটা পিছনে চলে গেছে, আরেকটা এদিকে চলে গেছে, আরেকটা উপরে। মানে যেদিক থেকে দেখি না কেন অনেকটা আকৃতি একই রকম। এখানে এক্স্যাক্টলি হয়নি, তবে এরকমই। দেখো তোমরা খেয়াল করো, একই রকম, অনেকটা একই রকম, সামনে একটা পিছনে। এবং এই বন্ধন কোণ, প্রত্যেকটার বন্ধন কোণ 109.5 ডিগ্রি, এবং প্রত্যেক থেকে প্রত্যেকের দূরত্ব সমান, এবং আকৃতি চতুষ্ফলকীয়। যেদিক থেকে ঘুরে দেখো না একই আকৃতি দেখা যাবে। একই আকৃতি দেখা যাবে। এই যে দেখো তোমরা, যেদিক থেকে ঘুরতেছে না কেন একই আকৃতি দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আমরা এখন অ্যামোনিয়া অণুর সংকরায়ন নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি অ্যামোনিয়া অণুর মধ্যে sp3 সংকরায়ন বিদ্যমান। সুতরাং এখানে অংশগ্রহণ করেছে 4টি অরবিটাল, একটা s এবং 3টা p। দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানি নাইট্রোজেনের 7টি ইলেকট্রন বিদ্যমান, 1s2 2s2 2p3। s অরবিটালে 2টি ইলেকট্রন, p অরবিটালে 3টি ইলেকট্রন। এটার এক্সাইটেড অবস্থা করলেও কোনো লাভ নাই, কারণ এক্সাইটেড করলেও ইলেকট্রন লাভ দিয়ে উচ্চ শক্তি সম্পন্ন p অরবিটালে অবস্থান নেবে, এবং যখন মিক্সিং হবে ওই ইলেকট্রনগুলো আবার সংকরিত অরবিটালে ফিরে আসবে। সুতরাং এটার এক্সাইটেড অবস্থা দেখানো যায়, না দেখানো যায়। তো আমরা একটু মিক্সিং করব, যেহেতু আমরা জানি আমাদের sp3 সংকরায়ন বিদ্যমান। সুতরাং এখানে একটা s এবং 3টা p অংশগ্রহণ করবে, একটা s এবং 3টা p। তো একটা s এবং 3টা p অংশগ্রহণ করে 4টি sp3 সংকরিত অরবিটাল তৈরি করেছে, 1 2 3 4। এখানে বিষয়টা দেখলে আরেকটু স্পষ্ট হবে। এই যে 4টি সংকরিত অরবিটাল অংশগ্রহণ করে সমশক্তি সম্পন্ন 4টি অরবিটাল তৈরি করবে। 1 2 3 4 তৈরি করছে, 1 2 3 4। আচ্ছা, এখানে ইলেকট্রন আছে মোট কয়টি? 1 2 3 4 5। তাহলে এখানে আমরা 5টি ইলেকট্রন দেব হুন্ডের নিয়ম অনুযায়ী।
1 2 3 4 5 প্রত্যেকটা সাই 2 সাই 1 এখানে দুটি ইলেকট্রন বিদ্যমান 2 সাই 2 একটি ইলেকট্রন 2 সাই 3 একটি ইলেকট্রন 2 সাই 4 একটি ইলেকট্রন বিদ্যমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটারও চারটি সংকরিত অরবিটাল তৈরি হয়েছে, যার একটিতে দুইটি ইলেকট্রন বিদ্যমান, যেটা বন্ধনে অংশগ্রহণ করবে না। কিভাবে করবে না আমরা একটা অরবিটাল চিত্রের মাধ্যমে দেখব। আমরা একটা অরবিটাল চিত্র আঁকার চেষ্টা করি। আমরা এখানে নাইট্রোজেন অণু নিব, চারটি সংকরিত অরবিটাল 1 2 3 4। আচ্ছা, আমরা সংকরিত অরবিটালের জন্য চিহ্ন দিয়ে দিব। এখানে 1 2 3 4 5টা ইলেকট্রন বিদ্যমান। খেয়াল করো 1 2 3 4 5টা ইলেকট্রন বিদ্যমান, তাহলে আমরা 5টা ইলেকট্রন সাজিয়ে দিলাম। এখন কথা হলো কি, আমি এটা একটু মিথেন অণুর মতো করে আঁকি নাই, আমি তিনটা লোককে একটু কাছাকাছি দিয়েছি, একটু কাছাকাছি দিয়ে দিয়েছি। এর কারণটা কি হতে পারে? এর কারণটা হলো মুক্ত জোর। আচ্ছা, কারণটা একটু পরে ব্যাখ্যা করতেছি। এখন অরবিটাল চিত্রটা দেখি। তাহলে এই নাইট্রোজেনের অষ্টক পূরণ করার জন্য 3টি ইলেকট্রন দরকার। সো এখানে 3টি হাইড্রোজেন, তাদের একটি একটি করে ইলেকট্রন, প্রত্যেকেরই একটি একটি করে ইলেকট্রন এনে শেয়ার করবে, করে সমযোজী বন্ধন তৈরি করবে। এখানে 3টি নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন বিদ্যমান আর একটি লোন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান, মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান। আমাদেরকে জানতে হবে লোন পেয়ার বিকর্ষণের মাত্রা সবচেয়ে বেশি, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, বন্ড পেয়ার বিকর্ষণ। একটু ক্লিয়ার করি, লোন পেয়ার বন্ড পেয়ার এগুলো হচ্ছে সব বন্ধন জোড় ইলেকট্রন। এই লোন পেয়ারের সাথে বন্ধন জোড়ের বিকর্ষণটা সবসময় বেশি হবে কার থেকে? এই বন্ড পেয়ার এদের নিজেদের মধ্যে বন্ধন থেকে। এই এমনই অণুর মধ্যে এই বন্ধনটা বিদ্যমান, এই দুইটা বন্ধন বিদ্যমান, বন্ড পেয়ার এবং লোন পেয়ার বন্ড পেয়ার। এই বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ, এই বন্ড পেয়ার গুলোর মধ্যে যে বিকর্ষণ, সেটা হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ। আর এই লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের যে বিকর্ষণ, সেটা হলো লোন পেয়ার বিকর্ষণ। এটার মান বেশি হওয়াতে এইগুলোর বিকর্ষণের মাত্রা বেশি হওয়ার কারণে এই বন্ড পেয়ার ইলেকট্রনগুলো নিজেদের থেকে একটু তীর যোগ হয়ে যায়, এমন মিথেন অণুর আকৃতি থেকে কিছুটা চুপসে যায়, অনেকটা এরকম। খেয়াল করো তোমরা, আগে মিথেন অণুর অরবিটালগুলো ছাড়ানো ছিল চারিদিকে সমান। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা কাছাকাছি, এগুলো অনেকটা পিরামিডের মতো, কারণ এইখানে যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে, মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এর বিকর্ষণের কারণে সবগুলো বিকর্ষিত হয়ে কিছুটা কাছাকাছি চলে আসে। এই জন্য এদের আকৃতি হয় পিরামিডীয় এবং মধ্যবর্তী বন্ধন কোণ 109.5 থেকে হ্রাস পেয়ে 107 ডিগ্রিতে পরিণত হয়। এদের আকৃতি হয় পিরামিডীয় এবং মধ্যবর্তী বন্ধন কোণ 107 ডিগ্রি। কি কারণে হয়? এই লোন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রনের কারণে। এখন আমরা পানির অণুর আকৃতি বা সংকরিত অরবিটাল নিয়ে একটু আলোচনা করব। সংকরায়ন নিয়ে পানির অণুর মধ্যে আমরা ইতিমধ্যে জেনে গেছি sp3 সংকরায়ন বিদ্যমান। তো অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তার ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানতে পাই 1:2:2p4। এটা বহিস্থ অরবিটাল, সুতরাং আমরা বহিস্থ অরবিটাল ইলেকট্রনগুলো বিন্যাস করলাম বক্স আকারে 2:2p4 1 2 3 4। কারণ p অরবিটালের 4টি ইলেকট্রন বিদ্যমান। এই 4টি ইলেকট্রন অরবিটাল s এবং p এরা মিলিত হয়ে সংকরিত অরবিটাল তৈরি করলো 4টি। যদি আমরা ভিন্নভাবে প্রকাশ করতে চাই তাহলে দেখব 2s এবং 3p। এই যে 2s এবং 3p এখানে আলাদা করে দেখেছি, s এর থেকে p এর শক্তি বেশি, এটা মিশ্রিত হয়ে 4টি সংকরিত অরবিটাল তৈরি করলো, যেগুলো সবগুলো সমান শক্তি সম্পন্ন এবং সমসংখ্যক 1 2 3 4 1 2 3 4। এখানে ইলেকট্রন আছে কত? 1 2 3 4 5 6। আমরা 6টি ইলেকট্রন দিব 1 2 3 4 5 6 কুন্ডের নিয়ম অনুযায়ী। 4টি সংকরিত অরবিটাল প্রত্যেকটাই 2 সাই 1 2 সাই 1 2 2 সাইতে 1 এ দুটো ইলেকট্রন, 2 সাই 2 তে দুটো ইলেকট্রন, 2 সাই 3 তে একটি ইলেকট্রন, 2 সাই 4 এ একটি ইলেকট্রন। তো এর অরবিটাল সংখ্যা হলো 4টি। তাহলে আমরা অরবিটাল দিয়ে আঁকার চেষ্টা করি। 1
2 3 4। একটু খারাপ হয়ে গেল, একটু না বেশ খারাপ হয়ে গেল, আমি ভালো আঁকতে পারি না। এখানে 1 2 3 4 5 6 ছয়টি ইলেকট্রন বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6। তো এই দুইটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না, এরা হচ্ছে লোন পেয়ার বা মুক্ত জোড়। লোন পেয়ার বা লোন পেয়ার বা মুক্ত জোড়, মুক্ত জোড় ইলেকট্রন। তো আমরা দুটি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না, এরা ফ্রি ইলেকট্রন, মুক্ত জোড়। এই দুটি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে কেমন করে? অষ্টপূরণের জন্য এটা দুইটা ইলেকট্রন দরকার, 1 2 3 4 5 6, আর দুইটা দরকার। এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন এসে সিগমা বন্ধন তৈরি করে শেয়ারের মাধ্যমে, এখানে আরেকটা হাইড্রোজেন এসে বন্ধন তৈরি করে। আচ্ছা, এখন কথা হলো কি, আমরা আগেই বলছি এটা লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার। এখানে কিন্তু তিনটা ফ্যাক্টর বিদ্যমান: বন্ড পেয়ার বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার, আর লোন পেয়ার বিদ্যমান। লোন পেয়ার বিকর্ষণ সব থেকে বেশি, এই জন্য লোন পেয়ার বিকর্ষণ করে দূরে সরে যায়, সর্বপ্রথম দূরে সরে যায়। এরপরে ওরা তাদের অবস্থান থেকে এই বন্ড পেয়ারের উপরে প্রভাব বিস্তার করে, মানে বিকর্ষণ করে। তাহাতে কি দেখা যায়, এই দুইটা অধিকতর সংকুচিত হয়ে যায় এমনই অন্য থেকেও। এই জন্য এটার আকৃতি অনেকটা ভি আকৃতি, উল্টো ভি মুক্ত জোড় ইলেকট্রনের কারণে। এবং এদের মধ্যবর্তী কোণ হ্রাস পেয়ে 104.5 ডিগ্রি তে পরিণত হয়, এবং এর আকৃতি হয় কি উল্টো ভি আকৃতি তৈরি হয়। তাহলে দেখা যাচ্ছে লোন পেয়ার ইলেকট্রন দুইটি থাকার কারণে এর বন্ধন কোণের অধিকতর হ্রাস ঘটেছে। অ্যামোনিয়াতে একটি বন্ধন জোড় ইলেকট্রন, এক জোড়া বন্ধন জোড় ইলেকট্রন ছিল, এখানে দুই জোড়া বন্ধন জোড় ইলেকট্রন, এর জন্য বন্ধন কোণের আকৃতি আরো হ্রাস পেয়ে 104.5 ডিগ্রিতে পরিণত হয়েছে। তাহলে আমরা অন্যভাবে বলতে পারি যে অ্যামোনিয়া, মিথেন ও পানির মধ্যে একই সংকরিত অরবিটাল বা একই সংকরায়ন sp3 বিদ্যমান সত্ত্বেও এদের আকৃতি ভিন্ন ভিন্ন, এবং এদের মধ্যবর্তী কোণও ভিন্ন ভিন্ন। এদের মধ্যবর্তী কোণ হলো যথাক্রমে 109.5 ডিগ্রি, 160 ডিগ্রি এবং 104.5 ডিগ্রি। এদের আকৃতিও ভিন্ন ভিন্ন। এদের আকৃতি হলো একটা চতুষ্ফলকীয়, পিরামিডীয়, আর একটা হচ্ছে উল্টো ভি আকৃতি। তো আমরা আজ মোটামুটি অরবিটাল চিত্র নিয়ে বা অরবিটাল প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে সংকরায়নের বাকি বিষয়গুলো এবং বাকি অরবিটাল চিত্রগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, জীবনে চেষ্টা করেছিলাম। ততদিন ভালো থাকবে। সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা।